শক্তিশালী ঘূর্ণিঝড়, টানা বর্ষণ, ভয়াবহ বন্যা আর পাহাড় ধস, প্রকৃতির এই চার আঘাতে দিশেহারা এশিয়ার 4 দেশ। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কায় এখন পর্যন্ত প্রাণহানি 9 শতাধিক, নিখোঁজ আরও বহু মানুষ। ঘরবাড়ি হারিয়ে হাজারো পরিবার আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। গেল এক সপ্তাহেরও বেশি সময় ধরে ঝড়, ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা, ভূমিধসে নাকাল দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ। হতাহত বহু মানুষ। বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। ঘূর্ণিঝড় সেনিয়ারের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ। বিভিন্ন প্রদেশ থেকে 4 শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ অন্তত 406 জন। দ্বীপের সড়ক ও টেলিযোগাযোগ নেটওয়ার্ক বিঘ্নিত। বিভিন্ন এলাকায় হেলিকপ্টারে ত্রাণ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী। ঝড়ের তাণ্ডব থেকে রেহাই পায়নি থাইল্যান্ডও। ঘূর্ণিঝড় সেনিয়ার এবং এর জেরে ভারী বর্ষণ ও বন্যায় দক্ষিণাঞ্চলে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত অন্তত 35 লাখ মানুষ। এরই মধ্যে বন্যার পানি নামতে শুরু করেছে। ত্রাণ পাঠানোর পাশাপাশি সড়ক যোগাযোগ, মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ সংযোগও ফের চালু করা হচ্ছে। ঘূর্ণিঝড় দ্বিতীয়ার আঘাতে শ্রীলঙ্কায় বহু মানুষের প্রাণহানি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 11 লাখ মানুষ। ঝড়, বন্যা ও ভূমিধসে 25,000-এর বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে, আর 1,47,000 মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। দেশ জুড়ে জরুরি অবস্থা জারি রয়েছে। গেল শুক্রবার মালয়েশিয়ার উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় সেনিয়ার। ঝড়ের আঘাতে দেশটিতে হতাহতের ঘটনা ঘটে। বাস্তুচ্যুত 34,000 মানুষ। ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে সরকারি আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ক্যারিবীয় অঞ্চলে বাড়ছে যুদ্ধের দামামা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের উপর চাপ বাড়াতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। এরই মধ্যে দেশটির আকাশপথ বন্ধ রাখার হুমকি দিয়েছেন তিনি। তবে আক্রমণাত্মক নানান কর্মকাণ্ডের পরও মাদুরোকে আলোচনার আশ্বাস দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। রাজনীতি, বাণিজ্য সহ নানা কৌশলগত বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভেনেজুয়েলা। তাই হুমকি ধুমকি দিয়ে চাপে রাখছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। ভেনেজুয়েলার আশপাশের অঞ্চলে ক্রমেই বাড়ছে মার্কিন সামরিক গতিবিধি। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে কারাকাসের বিরুদ্ধে ওয়াশিংটনের যুদ্ধ পরিকল্পনার। এরই মধ্যে ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। যুক্তি দেখানো হচ্ছে, ক্যারিবীয় অঞ্চল দিয়ে মাদক পাচার করছে ভেনেজুয়েলার প্রশাসন, তাই ওই অঞ্চলে বাড়ানো হচ্ছে সৈন্যের উপস্থিতি। সন্দেহভাজন নৌযানকে লক্ষ্য করে চলছে হামলা। তবে অভিযোগের প্রমাণ হাজির করতে পারেননি ট্রাম্প। ফলে ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডার এবং চীন রাশিয়ার প্রভাব ঠেকানোই ট্রাম্পের প্রধান লক্ষ্য বলে মনে করছেন বিশ্লেষকরা। উত্তাল এই পরিস্থিতিতে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রায় প্রতিদিনই বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট মাদুরো। কখনো দিচ্ছেন শান্তির আহ্বান, আবার বার্তা দিচ্ছেন যুদ্ধ প্রস্তুতির। প্রশ্ন উঠেছে, ট্রাম্পের ক্ষমতার সাথে আদৌ কি পারবে মাদুরো সরকার? রয়টার্সের প্রতিবেদন বলছে, মার্কিন সামরিক বাহিনীর তুলনায় ভেনেজুয়েলা খুবই কম শক্তিশালী। প্রশিক্ষণের অভাব, কম মজুরি এবং অবনতিশীল সরঞ্জামের কারণে দুর্বলতা রয়েছে। এদিকে ক্যারিবীয় সাগরে সমবেত রয়েছে ভেনেজুয়েলার অসংখ্য ইউনিট। এই সামরিক সমাবেশ আরও বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। এছাড়া দেশটির প্রায় 80 লাখ বেসামরিক নাগরিককে সশস্ত্র বাহিনীতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান প্রেসিডেন্ট মাদুরো। এছাড়াও মার্কিন বিমান বা স্থল আক্রমণের ক্ষেত্রে গেরিলা ধাঁচের প্রতিরোধ গড়ে তোলার পরিকল্পনা করছে ভেনেজুয়েলা। এত তম্বিতম্বার মধ্যে ট্রাম্প প্রকাশ্যে বলে আসছেন, যুদ্ধ চান না তিনি, বরং তার পক্ষ থেকে আলোচনার দরজা বরাবরই খোলা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। লাতিন আমেরিকায় আবারও বাড়ছে ভূ রাজনৈতিক টানাপোড়েন। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করায় ওয়াশিংটন কারাকাস সম্পর্ক চরম উত্তেজনায়। এই প্রেক্ষাপটে সিআইএর দীর্ঘদিনের গোপন অভিযানের ইতিহাসও আলোচনায় এসেছে, যার উদ্দেশ্য ছিল অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার। তবে এসব অভিযানের মাত্র অল্প কয়েকটি বাস্তবে সফল হয়েছিল।
যুক্তরাষ্ট্রের সিআইএ হল দেশটির স্বাধীন সরকারি গোয়েন্দা সংস্থা। এর কাজ হচ্ছে জাতীয় নিরাপত্তা নিশ্চিত সহ সরকার প্রধানের নির্দেশে গোপন অভিযান পরিচালনা করা এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নীতি নির্ধারণে সাহায্য করা। 1950 থেকে 1980 এই 4 দশকে সিআইএ লাতিন আমেরিকায় 10টির বেশি বড় অভিযান চালায়। কোথাও সরকার পরিবর্তন, কোথাও সশস্ত্র গোষ্ঠীকে প্রশিক্ষণ, আবার কোথাও অর্থনৈতিক চাপ ও প্রচারণা, বিভিন্ন উপায়ে প্রভাব বিস্তারের চেষ্টা চলে। লাতিন আমেরিকায় সিআইএর সবচেয়ে সফল অভিযানের একটি 1954 সালের গুয়াতেমালা। দেশটির প্রেসিডেন্ট জ্যাকবো আরবেন্সকে অপসারণ করতে সিআইএ পরিচালিত অপারেশন পিবি সাকসেস সফল হয় অতি দ্রুতই। এ ঘটনায় পুরো লাতিন আমেরিকায় মার্কিন হস্তক্ষেপের নজির তৈরি হয়। 1973 সালে চিলিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট সালভাদোর আলেন্দেকে উৎখাতে সিআইএর সমর্থিত সামরিক অভ্যুত্থান সফল হয়। পরবর্তীতে ক্ষমতায় আসেন জেনারেল পিনোশে। তার শাসন লাতিন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বিতর্কিত বলে বিবেচিত হয়। তবে সব অভিযান সফল হয়নি। 1961 সালে বে অব পিগস আক্রমণ সিআইএর বড় ধরনের ব্যর্থতা। ফিদেল কাস্ত্রোকে অপসারণে প্রবাসী কিউবান মিলিশিয়াদের ব্যবহার করা হয়, কিন্তু মাত্র 72 ঘন্টার মধ্যেই পুরো অভিযান ভেস্তে যায়। নিকারাগুয়ায় স্যান্ডিনিস্ট সরকারকে দুর্বল করতে সিআইএ দীর্ঘ অভিযান, কন্ট্রা গেরিলাদের প্রশিক্ষণ ও অর্থায়ন করে। এত কিছু সত্ত্বেও সরকারের পতন ঘটাতে পারেনি। তবে দেশ জুড়ে গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়। এই সাফল্য ব্যর্থতার মিশ্র ইতিহাসেই আজকের লাতিন আমেরিকার মার্কিন বিরোধী মনোভাবকে আরও তীব্র করেছে। বিশেষ করে ভেনেজুয়েলায় দশক ধরে ওয়াশিংটনের গোপন অভিযান ও অভ্যুত্থান চেষ্টার অভিযোগ তুলেছে কারাকাস। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যের তীব্র উত্তেজনার মাঝে ইসরায়েলের ভেতরেই তৈরি হয়েছে নতুন এক সংকট। দেশটির শীর্ষ সামরিক বিশ্লেষকদের সতর্কবার্তা, ইসরায়েলি সেনাবাহিনী এমন এক গুরুতর জনবল ঘাটতির মুখোমুখি হয়েছে যা তাদের সামগ্রিক যুদ্ধ ক্ষমতাকেই প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে। দীর্ঘস্থায়ী গাজা যুদ্ধ, ব্যাপক প্রাণহানি এবং অভ্যন্তরীণ প্রশাসনিক দুর্বলতায় বিশ্বের অন্যতম শক্তিশালী বলে পরিচিত এই বাহিনী ক্রমেই নড়বড়ে হয়ে উঠছে। সংকুচিত জনবল, ক্লান্ত সৈন্যদল এবং ধারাবাহিক ভুল সিদ্ধান্তের চাপ ইসরায়েলি সেনাবাহিনীর অভ্যন্তরীণ ভিত্তিগুলোকে নড়বড়ে করে তুলেছে। রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইজ্জাক ব্লিকের মতে, ইসরায়েলি সেনাবাহিনী এখন তাদের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জনবল সংকটের মুখোমুখি। দৈনিক মারিফ পত্রিকায় লেখা এক মতামত কলামে ব্রিক বলেন, সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার অফিসার ও নন কমিশনড অফিসার সেনাসেবার ডাকে সাড়া দেননি বা তাদের চুক্তি নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। গত 2 বছরে গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী তাদের 923 সদস্যকে হারিয়েছে আর আহত হয়েছে প্রায় 7000। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে প্রায় 20,000 সৈন্য পোস্ট ট্রমাটিক স্ট্রেসে ভুগছে। এদিকে ব্রিক জানিয়েছেন, অভিজ্ঞ কর্মকর্তাদের দ্রুত অবসর এবং নতুন নিয়োগে অনাগ্রহের ফলে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে জনবল শূন্যতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে অস্ত্র সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও যুদ্ধ ক্ষমতার উপর। এছাড়া তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি দ্রুত সমাধান না হলে সেনাবাহিনী সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে পড়তে পারে। আর এ পরিস্থিতির জন্য ব্রিক পূর্ববর্তী চিফ অফ স্টাফদের ভুল সিদ্ধান্তকেই দায়ী করেন। অন্যদিকে তার মতে, গত কয়েক বছরে জনবল কমানো ও সেনা সদস্যদের সার্ভিসের মেয়াদ কমিয়ে আনার মতো এমন পদক্ষেপই বিশাল শূন্যতা তৈরি করেছে, আর এটি দ্রুত পূরণ করা সম্ভব নয়। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র আরও কঠোর অভিবাসন আইন প্রয়োগের পাশাপাশি কিছু দেশের নাগরিকদের দীর্ঘ সময় পর্যন্ত আশ্রয় দেওয়া সম্ভব নাও হতে পারে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, তার প্রশাসন যুক্তরাষ্ট্রে আশ্রয় গ্রহণের প্রক্রিয়া দীর্ঘ সময়ের জন্য স্থগিত রাখতে পারে। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলায় অভিযুক্ত আফগান অভিবাসী যুক্তরাষ্ট্রে আসার পরই উগ্রপন্থায় জড়িয়েছিলেন বলে মনে করছে মার্কিন কর্তৃপক্ষ। হামলার পর ট্রাম্প প্রশাসন দাবি করে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় আফগান সহ বিদেশি নাগরিকদের সঠিকভাবে যাচাই বাছাই করা হয়নি। হংকংয়ে অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 146 জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এরই মধ্যে 7টি বহুতল ভবনের মধ্যে 4টিতে তল্লাশি সম্পন্ন করেছে পুলিশ।
সোমবার সকালে বাকি ভবনগুলোতে আবারও তল্লাশি শুরু হয়েছে। তল্লাশির সময় ওই 4টি ভবনের সিঁড়ি ও ছাদ থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স থেকে আসা 9 গৃহকর্মী রয়েছেন। এখনও নিখোঁজ অন্তত 40 জন। অ্যাপার্টমেন্টগুলোতে 4000-এরও বেশি মানুষ বসবাস করতেন। কর্তৃপক্ষ জানিয়েছে 1000-এর বেশি মানুষকে বাস্তু কেন্দ্র থেকে অস্থায়ী আবাসনে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য 10,000 হংকং ডলার বরাদ্দ এবং তাদের জন্য নতুন পরিচয়পত্র, পাসপোর্ট ইস্যু করেছে কর্তৃপক্ষ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 11 জনকে। গেল বুধবার স্থানীয় সময় দুপুরে আগুনের সূত্রপাত হয়। 75 বছরেরও বেশি সময়ের মধ্যে এটা হংকং নগরীতে হওয়া সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ড। বড়দিনের মৌসুমকে ঘিরে বিশ্বজুড়ে সাজছে আনন্দ উৎসবের রঙিন আলো। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে 80 মিটার উঁচু ঝলমলে ক্রিসমাস ট্রি ঘিরে মুখরিত হয়েছে বোতাফোগো সমুদ্র সৈকত। অস্ট্রিয়ার এক পরিবারে সাজানো ইউরোপের সবচেয়ে বড় ক্রিসমাস হাউস এখন রূপকথার জগতে টেনে নিচ্ছে দর্শনার্থীদের। শুরু হয়েছে খ্রিস্টীয় ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিনের মৌসুম। স্থানীয় সময় রবিবার রাতে ব্রাজিলের রিও দে জেনিরো এই মাসকে স্বাগত জানিয়েছে 80 মিটার উঁচু বিশেষ ক্রিসমাস ট্রি দিয়ে। নানান রঙের আলোয় ও ঝলমলে নকশায় উন্মোচিত হয় এটি। এ সময় বর্ণিল সাজ ও আতশবাজির আলোয় মুখরিত হয়ে ওঠে বোতাফোগো সমুদ্র সৈকত। 30 তলা ভবনের সমান উচ্চতায় তৈরি এই ক্রিসমাস ট্রিতে ব্যবহৃত হয়েছে 23 লাখ এলইডি আলো। বড়দিনের মাসকে স্বাগত জানাচ্ছে ইউরোপের দেশ অস্ট্রিয়াও। দেশটির দক্ষিণে ব্যাডটাট সোমান্সডোর্ফ শহরে এক পরিবার তৈরি করেছে ইউরোপের সবচেয়ে বড় ক্রিসমাস হাউস। প্রায় 10 লক্ষ আলো আর 250টিরও বেশি ইনফ্লেটেবল ফিগার নিয়ে তাদের বাড়িটি এখন পরিণত হয়েছে রূপকথার রাজ্যে। এই প্রদর্শনী দেখতে প্রয়োজন পড়ে না কোনো প্রবেশ মূল্য। আয়োজকরা বলছে প্রতি বছর এই সাজসজ্জা তৈরি করতে সময় লাগে পুরো 4 মাস। বড়দিনের আরেক নজরকাড়া রঙিন চিত্র আয়োজন হয়েছে প্রাগে। পুরনো টাউন স্কোয়ারে দাঁড়িয়ে আছে 15 মিটার উঁচু সোনালী ক্রিসমাস ট্রি, যাকে কেন্দ্র করে সাজানো হয়েছে ঐতিহ্যবাহী বাজার। কাঠের দোকানগুলোতে পসরা সাজানো হয়েছে হস্তশিল্প ও নানান মিষ্টান্ন পণ্যের। জার্মানির নুরেমবার্গে শুরু হয়েছে বড়দিন উপলক্ষে ঐতিহ্যবাহী একটি বাজার। বিশ্বের অন্যতম পুরনো এই বাজারে ভিড় করছেন দর্শনার্থীরা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।